নমস্কার বন্ধুরা, হিস্ট্রি লেসন্স বাই অয়নরা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাসের আমরা সাজেশান নিয়ে আলোচনা করব। এর আগে তোমরা আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিক সংক্রান্ত বিশেষ কোনো ভিডিও পাওনি। যারা উচ্চ মাধ্যমিক ক্যান্ডিডেট আছো তাদের জন্য বলছি, আমাদের চ্যানেলে অলরেডি কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের, অর্থাৎ আমরা যে উচ্চ মাধ্যমিকে আর্টসের যে সাবজেক্টগুলো আমরা তোমাদের জন্য সাজেশান প্রোভাইড করে থাকি প্রত্যেক বছর, সেই প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান কিন্তু আমাদের অলরেডি তৈরি করা হয়ে গেছে। সুতরাং যারা পুরনো দর্শক বন্ধু দেখছো তারা অবশ্যই কিন্তু চ্যানেলটার সঙ্গে থাকো এবং পাশে লাইক করে দিয়ে প্রত্যেকটা ভিডিও শেয়ার করে দাও বেশি বেশি করে। আর যারা নতুন দর্শক বন্ধু দেখছো, যাদের কাছে এই ভিডিওটা প্রথম এসে পৌঁছেছে, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, কারণ আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক এবং ক্লাস 11-এর সমস্ত সাবজেক্টের গুরুত্বপূর্ণ সাজেশান এবং চ্যাপ্টার ভিত্তিক অ্যানালাইসিসের ভিডিও প্রত্যেকটা কিন্তু আমরা প্রোভাইড করে থাকি আমাদের চ্যানেলে। সুতরাং আমাদের চ্যানেল থেকে তোমরা কিন্তু যথেষ্ট উপকৃত হবে। এছাড়াও পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও। সেই টেলিগ্রাম চ্যানেল কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া হয়। আজকের যে আমাদের গুরুত্বপূর্ণ ভিডিওটা উচ্চ মাধ্যমিক 2025-এর ইতিহাসের সাজেশান নিয়ে, সেখানে আমরা তোমাদেরকে একটা বিষয় বলে দিই প্রথমেই, যে তোমরা হয়তো অনেক জায়গায় সাজেশানের ভিডিও দেখেছো, সেক্ষেত্রে তোমাদেরকে তোমরা বিভিন্ন রকম সাজেশান দেখেছো এবং বিভিন্ন রকম প্রশ্ন সেখানে অ্যাড করা হয়েছে। কিন্তু আমরা বলে দিচ্ছি, আমাদের চ্যানেল থেকে আজ পর্যন্ত আমরা যে ক বছরের আমরা ভিডিও প্রোভাইড করেছি উচ্চ মাধ্যমিকের ইতিহাসের বা যে কোনো সাবজেক্টের বলো, প্রত্যেকটা কিন্তু সাজেশান আমাদের চ্যানেলে পুরনো যারা ছাত্রছাত্রী আছো, যারা দেখেছো, পাস করেছো, তারা নিজেরাই জানে। এবং আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে তোমরা যদি যাও গেলে দেখতে পাবে পুরনো সাজেশানের ভিডিওতে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আমরা পরীক্ষার সময়, টেস্ট এবং ফাইনাল দুটোর ক্ষেত্রেই বলছি, পরীক্ষার সময় কিন্তু প্রত্যেকটা প্রশ্ন কমন আসে। যে কটা বড় প্রশ্ন আমরা প্রোভাইড করি, সেই কটা বড় প্রশ্নই যদি পড়ে যাও সারা বছর, ওই কটা বড় প্রশ্নের বাইরে কিচ্ছু পড়তে হবে না, ওর ভেতরেই তোমরা বড় প্রশ্ন কমন পাবে। সুতরাং প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট তোমাদের জন্য, প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। বা এর পিডিএফ তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যাও, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখানে আমরা পিডিএফটা প্রোভাইড করে দেবো। দেখো, বিভাগ ক এবং বিভাগ খ দুটো পার্টে তোমাদের বড় প্রশ্ন আসে, 8 নম্বরের প্রশ্ন। সেখানে বিভাগ কতে মোট 4টে চ্যাপ্টার আছে, সেই 4টে চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন থাকে। বিভাগ খতে 4টে চ্যাপ্টার থেকে 4টে প্রশ্ন থাকে। এক্ষেত্রে আমরা তোমাদের এর ভেতর থেকে মোট তোমাদেরকে লিখতে হয় 5টা প্রশ্ন, ঠিক আছে? অর্থাৎ বিভাগ ক থেকে 2টো, বিভাগ খ থেকে 2টো, আর টোটাল মিলিয়ে 1টা। সুতরাং 5টা বড় প্রশ্ন, 5 8 40, এই 40 নাম্বার তোমাদের বড় প্রশ্ন থাকছে। সুতরাং এই 5টা বড় প্রশ্ন বা 40 নাম্বারের ভেতরে যদি তোমরা 38 আপ অ্যান্সার করতে চাও তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে। জাদুঘর কাকে বলে, আমরা প্রথম পার্ট অতীত স্মরণ থেকে, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, এই প্রশ্নটা রেখেছি। আগের বছর তোমরা কি প্রশ্ন এসেছে জানো, স্মৃতিকথা থেকে প্রশ্ন এসেছে। সুতরাং স্মৃতিকথা এবারে আসবে না, স্মৃতিকথা বাদ দিয়ে যে প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদের সামনে রাখার চেষ্টা করেছি। জাদুঘর, এই যে প্রশ্নটা, জাদুঘর কাকে বলে, অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবছরের জন্য। স্টার মার্কগুলো দেওয়া আছে, স্টারগুলো দেখে নেবে এবং সেই অনুযায়ী নিজেরা প্রস্তুতি নাও। পেশাদারি ইতিহাস বলতে কী বোঝায়, অপেশাদারি ইতিহাসের সঙ্গে পেশাদারি ইতিহাসের পার্থক্য, এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এবছরের জন্য। মিথ ও লিজেন্ড বলতে কী বোঝায়, অতীত বিষয়ে মানুষের ধারণাকে এরা কিভাবে রূপদান করেছে বা ব্যাখ্যা দিয়েছেন, বা মিথ বা লিজেন্ড থেকে আমরা কিভাবে জানতে পারি। পরবর্তী প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি সম্পর্কে আলোচনা করো এবং 2টি শিল্প জাদুঘরের নাম লেখো, এটাও খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, আধুনিক ইতিহাস লিখন পদ্ধতি। পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা আলোচনা করছি ঊনবিংশ শতকের উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদের প্রসার। এখান থেকে আমরা মোট 3টে প্রশ্ন রেখেছি। তার মধ্যে খুব ইম্পর্টেন্ট যে 2টো প্রশ্ন আছে সেগুলো তোমাদের সামনে আগে আলোচনা করে দিই, তারপরে পরে প্রশ্নটা আলোচনা করব। উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিনের তত্ত্ব, এটা খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, নয়া সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, উপনিবেশবাদের সঙ্গে সাম্রাজ্যবাদের সম্পর্ক। এই 2টো প্রশ্ন এই চ্যাপ্টার থেকে পড়ে যাবে, এর ভেতর থেকেই আসবে। আর পরবর্তী প্রশ্ন তোমরা অতিরিক্ত পড়ে রাখতে পারো, সাম্রাজ্যবাদ বলতে কী বোঝো, সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ লেখো। পরের অধ্যায় থেকে আমরা এখানে যে প্রশ্নগুলো রেখেছি, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ, সেইগুলো হলো, দেখো এখানে যে কটা প্রশ্ন আমরা রেখেছি সব কটা প্রশ্নের ভেতরে কিন্তু একটা জিনিস দেখবে, যেগুলো বেশি স্টার দেওয়া সেগুলো কিন্তু বেশি বেশি করে পড়বে। যেমন এখানে দেখো, ভারতের রেলপথ বিস্তারের কারণ ও ফলাফল আলোচনা করো। এখানে 4+4, এটা 4 পার্টে করে প্রশ্ন এসেছে। এই প্রশ্নটাকে আবার অথবা বা অন্যরকমভাবে বলা যেতে পারে, ভারতে কে কবে রেলপথ
স্থাপন করেন? রেলপথ স্থাপনের বিভিন্ন উদ্দেশ্য কী ছিল? এছাড়া এই প্রশ্নের পাশাপাশি আরও যে প্রশ্নগুলো তোমাদের এবারের জন্য ইম্পর্টেন্ট সেগুলো হলো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ এই 8 নম্বরের যে প্রশ্নটা, এটা ইম্পর্টেন্ট। এক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু তোমাদের এরমভাবেও প্রশ্ন আসতে পারে যে চিরস্থায়ী বন্দোবস্ত কিভাবে বা ভারতের ব্রিটিশ সরকারের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে যে ভূমি রাজস্ব ব্যবস্থা নেওয়া হয়েছিল, সেক্ষেত্রে চিরস্থায়ী বন্দোবস্তের গুরুত্বপূর্ণ পদক্ষেপ বা গুরুত্বপূর্ণ বিষয়গুলো চিরস্থায়ী বন্দোবস্ত সম্পর্কে লেখো, এরমভাবে প্রশ্ন আসতে পারে। আবার প্রশ্নটা এরমভাবে ওভারঅল হিসাবে আসতে পারে যে ভূমি রাজস্ব ব্যবস্থার সংক্ষিপ্ত পরিচয় দাও। যাই হোক, তোমরা এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে ভারতের ভূমি রাজস্ব ব্যবস্থা অর্থাৎ টোটাল যেটা, সেই টোটালটা পড়ে যাবে। পলাশী ও বক্সার যুদ্ধের ফলাফলের তুলনামূলক আলোচনা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া পরবর্তী প্রশ্ন, নানকিংয়ের সন্ধি এবং তিয়ানজিনের সন্ধির শর্ত বা মূল শর্তগুলি লেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টার থেকে যে প্রশ্নটা রেখেছি, যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরেছি, সেই প্রশ্নগুলো হলো, ব্রিটিশ শাসনকালে ভারতের আদিবাসী ও দলিত সম্প্রদায়ের আন্দোলনের বিবরণ দাও। এই প্রশ্নটা তোমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। পরবর্তী প্রশ্ন, আলিগড় আন্দোলনের ওপর সংক্ষিপ্ত একটি টিকা, এটাও ঠিক আছে, এই প্রশ্নটাকে অত আমরা গুরুত্বপূর্ণর মধ্যে রাখছি না। বাংলায় নবজাগরণের প্রকৃতি আলোচনা বা সীমাবদ্ধতা, এটাও একই, অ্যাভারেজ ইম্পর্টেন্ট এবারে তোমাদের পরীক্ষার জন্য। তবে যে প্রশ্নগুলো বেশি বেশি স্টার দেওয়া সেগুলো খুব ইম্পর্টেন্ট। যেমন এখানে দেখে নাও, চীনের ওপর আরোপিত অসম চুক্তির বলতে কী বোঝায় বা অসম চুক্তি বলতে কী বোঝায়, এবং অসম চুক্তি বা বৈষম্যমূলক চুক্তি ব্যবস্থার বৈশিষ্ট্যগুলি, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটাকে অন্যরকমভাবেও আসছে যে চীনের ওপর আরোপিত বিভিন্ন অসম চুক্তিগুলি সংক্ষেপে আলোচনা করো। এবং লাস্ট প্রশ্ন যেটা আমরা তোমাদের জন্য রেখেছি এবারে, সেটা হলো ভারতের শিক্ষা, সমাজ এবং ধর্ম সংস্কারের ক্ষেত্রে রাজা রামমোহন রায়ের ভূমিকা, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। তোমাদের এবারের পরীক্ষার জন্য যেসব প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরলাম। বিভাগ খ থেকে যেসব প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো এবার দেখে নাও। বিভাগ খ থেকে যেসব প্রশ্ন ইম্পর্টেন্ট তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আমরা রেখেছি সেটা হলো মন্টেগু চেমসফোর্ড সংস্কার আইন এর বৈশিষ্ট্য। ঠিক আছে, অর্থাৎ 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য, বিরোধিতা, ত্রুটি, এই আইনের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। তোমাদের প্রশ্ন পাঠ পাঠ আসতে পারে, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে হয়তো আসতে পারে যে এর শুধু বিরোধিতা বা ত্রুটিগুলি বা বৈশিষ্ট্য লেখো, এবং আবার কোনো কোনো ক্ষেত্রে আসতে পারে এর ধারাগুলি এবং এর বৈশিষ্ট্য উল্লেখ করো। পরবর্তী প্রশ্ন যেটা রেখেছি সেটা হলো লখনৌ চুক্তি, অর্থাৎ 1916 খ্রিস্টাব্দে যে লখনৌ চুক্তি হয়েছিল, সেই লখনৌ চুক্তির ব্যাপারে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের এবারের জন্য। মিরাট ষড়যন্ত্র মামলা, এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট, তবে রাওলাট আইনটা এক্ষেত্রে বেশি ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। অর্থাৎ রাওলাট আইনের উদ্দেশ্য কি, গান্ধীজি কেন রাওলাট আইনের বিরোধিতা করেছিলেন। পরবর্তী যে প্রশ্নটা রেখেছি ইম্পর্টেন্ট সেটা হলো জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, এবং এর পরবর্তী প্রশ্ন যেটা আরও বেশি ইম্পর্টেন্ট এবারে পরীক্ষার জন্য তোমাদের, সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় বাংলায় দুর্ভিক্ষের কারণগুলি আলোচনা করো, অর্থাৎ 50-এর মন্বন্তরের ফলাফল লেখো, এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। এছাড়াও এই প্রশ্নটাকে অন্যরকমভাবে আসতে পারে, 1943 সালে বাংলায় মন্বন্তরের কারণ কী ছিল বা মন্বন্তর কেন হয়েছিল, এই সম্পর্কেও প্রশ্নটা আসতে পারে। সুতরাং এই প্রশ্ন প্রত্যেকটা যেগুলো যা চ্যাপ্টার থেকে দিচ্ছি সেগুলো খুব ইম্পর্টেন্ট তোমাদের এবারের জন্য। দেখো, পরবর্তী চ্যাপ্টার থেকে আমরা যে প্রশ্ন, অর্থাৎ বিভাগ ক্ষয়ের পরবর্তী চ্যাপ্টারের যে প্রশ্নগুলো রেখেছি সেগুলো দেখে নাও একবার। ভারতের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসুর অবদান, এই প্রশ্নটা তোমাদের এবারের জন্য খুব ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলন ব্যর্থ হলো কেন, এই আন্দোলনের গুরুত্ব আলোচনা করো, এটাও ইম্পর্টেন্ট। এবং এই প্রশ্নটা অন্যরকমভাবেও আসতে পারে, আগস্ট আন্দোলনে ব্যর্থতার কারণগুলি সংক্ষেপে বিবরণ করো বা সংক্ষেপে লেখো বা এর গুরুত্ব কী আলোচনা করো। পরবর্তী চ্যাপ্টার ঠান্ডা লড়াইয়ের যুগ, এখান থেকে যে কটা প্রশ্ন আমরা রেখেছি, মোট 3টে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। তার মধ্যে সুয়েজ সংকটটা এবারে তোমাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দেওয়া বেশি করে দেখে নাও। এবং ট্রুম্যান নীতি এবং মার্শাল পরিকল্পনা, এইটাও ইম্পর্টেন্ট। এছাড়া ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের তাত্ত্বিক ব্যাখ্যা, এটা অতটা বেশি ইম্পর্টেন্ট নয়, কিন্তু তোমরা তবুও পড়ে যাবে, কারণ যদি প্রশ্ন একটু টাফ এসে থাকে তাহলে তোমাদের এই সাজেশানের যেগুলো স্টার মার্ক দেওয়া তার ছাড়া যেগুলো কম স্টার দেওয়া সেইগুলোর ভিতর থেকে আসতে পারে। সুতরাং প্রশ্ন টাফ বা প্রশ্ন কঠিন তখনই হবে যখন তোমাদের এই মূল যে সাজেশান, অর্থাৎ যেগুলো বেশি বেশি স্টার মার্ক দেওয়া, তার ভিতর থেকে তোমরা যথাযথ সাজেশানের প্রশ্নের উত্তর পেলে না। এর বাইরে যেগুলো কম স্টার দেওয়া সেইগুলোর ভেতর থেকে যদি প্রশ্ন এসে যায় তখন তোমাদের মনে হবে প্রশ্ন একটু টাফ এসেছে। সেই কারণেই আমি তোমাদেরকে বলছি যেগুলো বেশি স্টার দেওয়া সেইগুলোকে বেশি বেশি করে পড়ে প্র্যাকটিস করে রিভিশন দিয়ে এবং লিখে প্র্যাকটিস করে নাও, এবং যেগুলো কম স্টার দেওয়া সেগুলো একবার করে
দেখে নাও বা একবার করে বুঝে নাও পুরো বিষয়টা, অত প্র্যাকটিস করার প্রয়োজন নেই। পরবর্তী লাস্ট যে আমরা চ্যাপ্টারে আলোচনা করছি, যেখানে দুটো প্রশ্ন আমরা তোমাদের জন্য রেখেছি এবছর, সেটা হলো বাংলাদেশের মুক্তিযুদ্ধের সংক্ষিপ্ত পরিচয় দাও, এই যুদ্ধে ভারতের ভূমিকা কী ছিল। খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এবং 1950-এর দশকে আন্তর্জাতিক রাজনীতিতে কমিউনিস্ট চীনের প্রভাব আলোচনা করো, এটাও খুব ইম্পর্ট্যান্ট একটি প্রশ্ন। সুতরাং এই যে প্রশ্নগুলো আলোচনা করলাম, সেই প্রশ্নগুলো আশা করি তোমরা নিজেরা প্রস্তুত হয়ে নেবে। এখনও পরীক্ষার অনেক বাকি, সুতরাং তোমাদের চিন্তার কোনো ব্যাপার নয়। টেস্ট পরীক্ষারও বাকি এবং ফাইনাল পরীক্ষারও বাকি আছে। নিজেরা প্র্যাকটিস করো, নিজেরা ভালোভাবে নিজেদের তৈরি করে নাও। বারবার করে প্রশ্নগুলো লিখে, বিশেষত বড় প্রশ্ন ইতিহাসের লিখে প্র্যাকটিস করে নাও, তাহলে পরীক্ষার হলে তোমাদের ওই রকম সিচুয়েশনে, অর্থাৎ এক্সাম দিচ্ছ যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে না বড় প্রশ্ন লেখার ক্ষেত্রে। যদি লিখে প্র্যাকটিস করো, অটোমেটিক্যালি মাথায় চলে আসবে এবং সেগুলো লিখে দিতে পারবে। তো সুতরাং প্রত্যেকটা প্রশ্ন লিখে নিজেরা প্র্যাকটিস করে নাও। খুব খুব ইম্পর্টেন্ট তোমাদের এই ভিডিওটা। যারা 12 দিচ্ছ এবছর, যাদের ইতিহাস আছে, তাদের জন্য বলছি, জীবন কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে এই একটা মাত্র সাজেশানের ভিডিও তোমরা যদি হাতে পাও, বা সাজেশানের ভিডিও দেখে নিজেরা প্রস্তুতি নাও। বারবার বলছি, আমাদের প্রত্যেকটা সাজেশান কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং প্রত্যেক বছরই প্রত্যেক স্টুডেন্ট যারা আমাদের সাজেশান থেকে পড়েছে, তারা কিন্তু প্রত্যেকেই ভালো ফলাফল করেছে। সুতরাং যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও নতুন চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দাও। আর যারা পুরনো দর্শক বন্ধু, তারা অবশ্যই বলছি তাদেরকে বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো, যাতে সবার কাছে এরকম ভিডিও এসে পৌঁছয়। আমাদের চ্যানেলে উচ্চ মাধ্যমিকের আরও গুরুত্বপূর্ণ ভিডিও আসবে প্রত্যেকটা সাবজেক্টের। সুতরাং আমাদের চ্যানেলের সঙ্গে থাকো এবং নিজেদের প্রস্তুতি প্রথম থেকে করো। থ্যাংকস ফর ওয়াচিং। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো। থ্যাংক ইউ।